দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে বীমা কোম্পানির অবস্থা নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান। জনাব এস.এম. নুরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখলাম যে বিমার টাকা তুলতেই যেখানে গ্রাহকরা হিমশিম খেতে হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে, সেখানে শেয়ার বাজারের চিত্র অন্যরকম। সেখানে দেখা যাচ্ছে যে এখানে অর্থলগ্নি করে নিয়মিত লাভ করছেন বিনিয়োগকারীরা। এই যে পুঁজিবাজারের টালমাটাল অবস্থা, সেখানে বিমা কোম্পানিগুলো আসলে কিভাবে এরকম লাভবান হচ্ছে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে বিশেষ করে আমরা যদি দেখি যে লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার বাজারের যে অবস্থা, সেটা আপনি জানেন যে আমাদের মানে লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করতে হয় অ্যাকচুয়ারি রিকমেন্ডেশনের উপরে। অ্যাকচুয়ারি সেখানে রিকমেন্ড করে যে পলিসি হোল্ডারদের 90% টাকা মানে লভ্যাংশ দিতে হবে, আর 10% হচ্ছে শেয়ার হোল্ডাররা পাবেন। তো সেখানে আপনি যে কথাটা বলেছেন যে কিছু কিছু কোম্পানি তারা পলিসির টাকা গ্রাহককে দিতে দেরি করেন, আবার দেখা যায় ঠিকই মানে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পেয়ে যান। আমি মনে করি যে যেই কোম্পানিগুলো মানে গ্রাহকের টাকা দিতে দেরি করেন, এই তাদের ব্যাপারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আরো বেশি স্বেচ্ছার ভূমিকা নেওয়া দরকার। তাদের বিষয়ে তারা তো মানে শেয়ার হোল্ডার থেকে লভ্যাংশ দেওয়ার সুযোগই তাদের থাকা দরকার নেই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কারণ আগে মানে পলিসি হোল্ডারদেরকে টাকাটা এনশিওর করতে হবে। তো সেখানে আমার মনে হয় এই বিষয়ে যারা মানে অডিট ফার্ম গুলো তাদেরও আসলে ভূমিকা থাকা দরকার, এবং আইডিয়ারও এই ব্যাপারে স্বেচ্ছার হবে যে মানে আগে গ্রাহকদেরকে বাঁচাতে হবে, তারপরে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হবে, তারা সেবা বিনিয়োগ লভ্যাংশ নিতে হবে। না হলে আসলে আমাদের যে প্রান্তিক গ্রাহক তারা ক্ষতিগ্রস্ত মানে থাকবেন। ঠিকই দেখা যাবে শেয়ার হোল্ডাররা মুনাফা নিয়ে যাবে। তারপরে তো আবার শেয়ার বাজার নিয়ে তো অনেক বিষয় আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারি, সেটা তো আপনারা নিজেরও জানেন। আসলে অ্যাকচুয়ালি যে দেখা যায় যে ভালো কোম্পানির শেয়ারও বৃদ্ধি পায় না, আবার দেখা যায় খারাপ কোম্পানির শেয়ারও বৃদ্ধি পেয়ে যায়, সেটা তো অন্য ইস্যু। তো আমি মনে করি যে এখানে গ্রাহকদেরকে প্রাধান্য দেওয়া দরকার, এবং সেখানে ক্লেম সেটেলমেন্টে খুব সিরিয়াসলি যে কোম্পানিগুলো থাকবে না তাদের ব্যাপারে এই যে লাভ্যাংশটা মানে আইডিয়ার এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুইটাই মানে সেভাবে তারা কিভাবে দেয় তার বিষয়গুলো খুব তদন্ত করে। গ্রাহকের স্বস্তির কথা বললেন, গ্রাহককে যে স্বস্তিকর একটি পর্যায়ে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি কোম্পানিগুলোর দুর্বলতা নাকি নিয়ন্ত্রক সংস্থা ইডরার দুর্বলতা, আপনি কি মনে করছেন? এখানে কোম্পানিগুলো দুর্বলতা আছে, নিয়ন্ত্রণ সংস্থাকেও ভূমিকা রাখতে হবে। এখানে কোন কোন কোম্পানিতে দেখা যায় যে তাদের অ্যাসেট আছে কিন্তু গ্রাহক টাকা পাচ্ছে না। প্রয়োজনে গ্রাহককে অ্যাসেট গুলো বিক্রি করে দিয়ে হলো তারা মানে গ্রাহকের টাকা পরিশোধ করতে হবে। কারণ আমি অ্যাসেট রাখবো কিন্তু আমি গ্রাহককে টাকা দিব না, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। তো এটা এই বিষয়ে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা জরুরি। আবার দেখা যাচ্ছে আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশের আগে এই যে কোম্পানিগুলো দেখা যায় বিশেষ করে সংসদ সদস্য ছিল, মানে সরকারের মন্ত্রী লেভেলের উপদেষ্টা লেভেলের লোকজন এই কোম্পানিগুলোর সাথে জড়িত। এই জন্য নিয়ন্ত্রণ সংস্থা সেভাবে ভূমিকা নিতে পারছে না। তো এই জন্য দরকার যে কোম্পানিগুলো কয়েকটা কোম্পানিগুলোর জন্য তো বদনাম হচ্ছে, এটা একটা উচ্চ লেভেলে একটা কমিটি করা দরকার। সেখানে থাকতে হবে এখন প্রধান উপদেষ্টা কার্যালয় থাকবে, সেখানে থাকবে অর্থ মন্ত্রণালয়, যেহেতু এটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। এখানে আইডিআর থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থাকবে, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থাকবে, ফোরাম থাকবে। সবাই মিলে যদি একটা শক্তিশালী কমিটি হয়, তাইলেই এই যে মানে 7-8টা কোম্পানি ক্লেম সেটেল করছে মানে দেরি করে, তাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সমস্যা তো সমাধান করা সম্ভব বললেন যদি এই কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত আপনার কি মতামত যে এখন পর্যন্ত গ্রাহক পর্যায়ে ঠিক কত % সন্তুষ্টি আছে কিংবা গ্রাহকরা স্বস্তি পাচ্ছে? না, এখন পর্যন্ত তো গ্রাহকরা সন্তুষ্ট তো আমরা মনে করি। ক্লেমও সেটেল হচ্ছে, এটা সত্য। আবার এটাও ঠিক যে যে এই যে অসন্তুষ্ট হার, শুধু যে কোম্পানির ক্লেম সেটেল হচ্ছে না শুধু সেটা না, পুরো ইন্ডাস্ট্রিতে এটা নেতিবাচক প্রভাব পড়ছে। তো আমরা মনে করি যে এটার সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে যদি খুব সিরিয়াসলি ভূমিকা নেওয়া হয় নিয়ন্ত্রণ সংস্থার,
নিয়ন্ত্রণ সংস্থা যদি এটাকে ফোকাস দেয়, আমাদের ব্যর্থতা হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থা অন্যদিকে ফোকাস বেশি থাকে, যে বীমা দিবস কিভাবে হবে, বীমা মেলা কিভাবে হবে, এটাকে থাকে। কিন্তু ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে, বিশেষ করে ম্যাচুরিটি ক্লেম, এই বিষয়গুলোর ব্যাপারে বীমা নিয়ন্ত্রণ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয় দুইটারই মানে শক্তিশালী ভূমিকা থাকা দরকার। তো আমরা আশা করি যে স্বাধীন বাংলাদেশে এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সব জায়গাতে যেমন সংস্কার হয়েছে, বীমার ব্যাপারে যদি সংস্কার হয় তাহলে এই সমস্যাটা সমাধান হবে। নর্মালি আসলে বীমা কোম্পানিগুলোর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, সেক্ষেত্রে কি এই লোক দেখানো কার্যক্রমগুলোই বেশি হচ্ছে নাকি আসলেই যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখানে তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো আসে যখন একটা কোম্পানি শেয়ার মার্কেটে যায়, তখন তারা মানে খুব ভালো করে এটা মনিটরিং করে। তো তার আগে তো প্রাথমিক রেগুলেটর হচ্ছে আইডিআরএ। তো আমরা তো মনে করি যে যদি বাংলাদেশ ব্যাংকের ন্যায় আইডিআর কে যদি শক্তিশালী করা যায়, তাহলে এই সমস্যাটা দূরীভূত হবে। সেখানে লোক দেখানোর যে কথাটা আসছে সেটা থাকবে না। তো আমরা মনে করি যে আপনি মানে জানেন, তারপর আমি বলছি যে মানে আপনার মাধ্যমে শক্তিশালী কেন করা যাচ্ছে না, এই পয়েন্টটা একটু যদি বলতেন। এটা আপনি দেখবেন যে মানে এখানে সরকারের নজরটা কম, এখানে সরকার নজরটা দিতে হবে। আপনি দেখবেন যে আইডিআরএ অনেক কর্মকর্তারাই আসেন, যেমন ডেপুটি সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারিও আছেন, তারা কিছুদিন এসেন আবার চলে যান। এই স্থায়ী কর্মকর্তাদের যত বাড়ানো যাবে, তারা যত ফোকাসটা দিতে পারবে, তাহলে এটাকে মানে সম্ভব। তো আমি মনে করি যে এখন আমরা আমাদের এখন প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ, যেহেতু উনি বীমাটাকে ভালো করে বুঝবেন। তো বীমাটাকে যদি সরকার একটা শক্তিশালী মানে ফোকাস নিয়ে, তাহলে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশনও বাড়বে। আমরা আমাদের এই গ্রাহকদের এই যে সমস্যাগুলো খুব দ্রুত আমরা সমাধান করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম শেয়ার বাজারে বীমা কোম্পানিগুলো নিয়ে, এবং এই সংক্রান্ত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।